আমি ব্যক্তিগতভাবে সংহতি প্রকাশ করছি। কারণ সবারই অধিকার আছে সুযোগ লাভ করবার, সুযোগ বঞ্চিত করার মধ্যে কোনো বাহাদুরি নেই, অন্তত স্বাধীন সার্বভৌম শুধুমাত্র রাষ্ট্রের ঢাকা বাংলাদেশ। বিশ্ববিদ্যালয় নয় স্যার, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় তো একই কিনা? আমি শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করি না। এটার একটি কারণ হচ্ছে, তিনি এটা ঠিক যে প্রথমবার অনেকে পরীক্ষা দিল, তার অসুবিধা থাকতে পারে। আমি দেখেছি যে বাবা মা অসুস্থ বা এরকম অনেক কারণ থাকতে পারে, সেই জন্য অনেকে পরীক্ষা দিতে পারে না। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, দ্বিতীয়বার পরীক্ষা দিল, পরবর্তী বছর পরীক্ষা দিয়ে 1 বছর পরে সে ভর্তি হলো, তাহলে তার একটা বছর নষ্ট হলো। জীবনের একটা বছর অনেক বড় বিষয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, সারা দুনিয়াতেই মোটামুটি আপনারা জানেন করোনার ধকলে উলটপালট হয়ে গেছে সবকিছু, ধ্বংসের মুখে পড়েছে সকল খাত। প্রায় প্রতিযোগিতায় এগিয়ে আছে শিক্ষা খাত, চরম অব্যবস্থাপনা ও অনাদরে পড়ে আছে সমস্ত শিক্ষা কার্যক্রম। এর মাঝেও প্রতিযোগিতায় পিছিয়ে নেই আমাদের দেশের তরুণ মেধাবী শিক্ষার্থীরা। ভালো শিক্ষার অন্বেষণে, ভালো বিদ্যালয়ে প্রবেশাধিকার পাওয়ার যোগ্যতা প্রতিযোগিতায়, যেটা আমরা ভর্তি পরীক্ষা বলি, কম বেশি ভালো ফলাফল করা সত্ত্বেও স্বল্প ঘাটতির কারণে পুষে রাখা স্বপ্নের বিদ্যালয়ে পড়বার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। না পেরে জীবনের বড় স্তব্ধতা ঝেঁকে বসছে অনাকাঙ্ক্ষিতভাবে তাদের জীবনে, আর সেখানে থেমে যায় অনেক উঠতি আলোর প্রদীপ। আজকের বিষয়বস্তু দর্শক আমরা আগেই জানিয়েছি। আপনারা জানেন যে সাধারণ মানুষের কাছে জানি না কতটুকু বিষয়টি গুরুত্ব বহন করে, তবে যারা আমার সাথে শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন, তারা যাদের প্রতিনিধিত্ব করছেন, সেখানে প্রায় লাখো শিক্ষার্থী রয়েছে, যারা কমপক্ষেও হলো আমার জানার মতো অর্থ লক্ষাধিক রয়েছে, যারা পরিশ্রম করে যাচ্ছে, যে এইসব শিক্ষার্থীরা যুদ্ধ করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে, যেন তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে বিশ্ববিদ্যালয়, মানে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেন তারা তৃতীয়বার নাই বললাম, দ্বিতীয়বার যেন তারা প্রবেশাধিকার পরীক্ষা যেন অংশগ্রহণ করতে পারে, মানে ভর্তি পরীক্ষা যেন অংশগ্রহণ করতে পারে। এই ধরনের নিষেধাজ্ঞা যদিও আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি থেকে দেওয়া আছে, তাদের যে শিক্ষার্থীরা আজকে আমাদেরকে বলবেন, তাদের যুক্তি বলবেন, এই যে বাধাটা দেওয়া আছে সেটাকে তুলে নিয়ে তাদেরকে কি আবারও সুযোগ দেওয়া সম্ভব কি না, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির যে নিয়ম রয়েছে সেগুলিকে কোনোভাবে শিথিল করে বা তুলে দিয়ে তাদেরকে নতুন করে সুযোগ দেওয়া সম্ভব কিনা, এই বিষয়ক অন্যান্য বিষয়, যেমন এই করোনাকালীন সময় আমাদের শিক্ষার অনেক পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তনগুলি কতটুকু আদৌ আমাদের সমাজ দেশের জন্য ভালো হয়েছে, খারাপ হয়েছে, এই সকল কিছু মিলিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন শিক্ষা বিষয়ক আপনারা আমাদের কাছে সবসময় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার জন্য আমাদের কাছে অনুরোধ করেন। আজকে এই পর্বে স্পেশালি এই বিষয় এবং অন্যান্য বিষয় নিয়ে আলাপ করবো। আমার সাথে যুক্ত রয়েছেন জনাব শেখ শহীদুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী ও শিক্ষাবিদ, রয়েছেন জনাব নজরুল ইসলাম খান, যাকে আমরা NI খান হিসেবে চিনি, সম্মানিত সাবেক শিক্ষা সচিব রয়েছেন অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ, তিনি ঢাবির অধ্যাপক এবং চেয়ারম্যান জানি পপ, এবং রয়েছেন দুজন শিক্ষার্থী। আমি তাদেরকে দিয়ে শুরু করবো, তারা বলবেন কি সমস্যা এবং কী সংকট তারা এখন ফেস করছেন। আজকের এই বিষয়বস্তুর উপরে আলোকে তারা তাদের অবস্থানকে তুলে ধরবেন এবং সেই আলোকে আমার অতিথিরা কথা বলবেন। আজকে দর্শক আমরা অবশ্যই এই অনুষ্ঠানকে শেয়ার করবেন। আমি শুরু করছি, সবার কথা শোনা যাচ্ছে, আমি শুরু করে দিচ্ছি শিক্ষার্থীদের মধ্যে থেকে মাহিদুল ইসলাম দাউদ। আপনি বলবেন অ্যাকচুয়ালি আপনারা কী জন্য এই ধরনের সুযোগ চাচ্ছেন, যেখানে এই ধরনের সুযোগ বন্ধ করা আছে। আপনাদের কথা শুনে আমাদের সম্মানিত অতিথিরা কথা বলবেন। দাউদ। আজকের এই আলোচনা যারা উপস্থিত রয়েছেন, মাননীয় অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা লাইভে আমাদের আলোচনা শুনছেন, সকলেই শুভেচ্ছা নিবেন এবং সালাম নিবেন। আমরা ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে বড় হয়েছি এবং মনীষীরাও এই কথা আমাদেরকে বলেছেন, স্কুলের শিক্ষকরাও আমাদেরকে বলেছেন যে একবার না পারিলে দেখো শতবার। চেষ্টা করে যেতে বলেছে, মানুষের যে লক্ষ্য স্বপ্নের পথে বারবার চেষ্টা করার যে বিষয়টা বলেছেন। তো সে সময় আমরা দেখলাম আজকে যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে, যখন আমরা একটা প্রাথমিক একটা পর্যায়ের মধ্যে আমরা থাকি, শিক্ষার্থীরা প্রাথমিক স্তর এবং যে মাধ্যমিক স্তর, পরবর্তীতে আমরা উচ্চশিক্ষাতে যাই। তো আমরা যদি দেখি যে প্রাথমিক এবং যে মাধ্যমিক স্তর, সেখানে আমাদের প্রাথমিক যে জ্ঞান অর্জনের যে একপাক্ষিক শিক্ষা সেটা আমরা পাই, এবং উচ্চশিক্ষাতে যখন আমরা যাই, উচ্চশিক্ষাতে যাওয়ার মাধ্যমে আমরা যে কোনো জ্ঞানের যে অনেকগুলো শাখা রয়েছে, সেই শাখাগুলোর মধ্যে আমরা সুনির্দিষ্ট করে একটা শাখার উপরে আমরা পড়াশোনা করি, গবেষণা করি। এবং আমরা জানি যে আজ পর্যন্ত সমাজ সভ্যতা যতদূর এগিয়েছে তার মধ্যে যে গবেষণা এগুলো কিন্তু যুক্ত রয়েছে, এবং সেগুলো কিন্তু যারা করেছে তারা কিন্তু যে সুনির্দিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে তারা পড়াশোনা করে, তারা গবেষণা করে কিন্তু তারা এই কাজগুলো করেছে। এবং গবেষণার জন্য আরো নানাভাবে যে গবেষণা কাজের জন্য কিন্তু উচ্চশিক্ষার যে বিষয় রয়েছে এবং উচ্চশিক্ষার যে কনসেপ্ট ধারণা, সেই ধারণার সাথে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা স্তরে গিয়ে কিন্তু তারা নানা ধরনের বিষয়গুলো নিয়ে জ্ঞান অর্জন করে, এবং তাদের মধ্যে নানা ধরনের ডিবেট হয়, বিভিন্ন বিষয় নিয়ে তারা থিসিস তৈরি করে, এবং যে চলমান যে পরিস্থিতি সেই সকল বিষয় নিয়ে তারা জ্ঞান রাখে, যার ফলে ছাত্র সমাজ, আমরা দেখলাম যে পৃথিবীর ইতিহাসে শিক্ষার্থীরাই এবং যারা পড়াশোনা করে তারাই কিন্তু এই বিষয়গুলোকে রিলেট করে কিন্তু মানে উচ্চশিক্ষা স্তরে গিয়ে এই কাজগুলো করে। এখানে লক্ষ লক্ষ শিক্ষার্থী রয়েছে। আজকে স্বাধীনতার আমরা 50 বছর উদযাপন করছি। আমি সে সময় আমরা বলতে চাই যে আমরা উদযাপন করছি, ঠিক সে সময় আমাদের দেশে উচ্চশিক্ষার যে আসন রয়েছে সেখানে 50,000 আসনটিও নাই। আমাদের দেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় সহ যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে আসন সংখ্যা মাত্র 42,000।
বুয়েট মেডিকেল সহ সেই সংখ্যাটা 60,000-এর কাছাকাছি। আমরা বলতে চাই আজকে স্বাধীনতা যখন 50 বছর পালন হচ্ছে তখন সেখানে 50টা বিশ্ববিদ্যালয় কিন্তু এখানকার যারা গত 50 বছর ধরে শাসন ব্যবস্থা ছিল তারা নির্মাণ করতে পারে নাই, এবং যারা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ের সাথে যুক্ত ছিল ওনারাও করে নাই। যার ফল আজকে আমরা স্বাধীনতার 50 বছর পরে এসেও আজকে যে আমরা শিক্ষার্থীরা তার আমাদের যে অধিকার এবং আমাদের যে জ্ঞান চর্চার জায়গা সেই জায়গা আমরা করতে পারছি না। তো সেই জায়গায় আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাসে 94 বছর পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা দ্বিতীয়বার তৃতীয়বার চেয়ে কিন্তু ভর্তি হতে পেরেছে। 2014 সালে এসে তৎকালীন উপাচার্য মশা আরফিন সিদ্দিক স্যার তিনি বলেছেন যে প্রশ্ন ফাঁস হয় এই ধরনের বিভিন্ন বিষয় বলে ওনারা ওই সময় বন্ধ করে দিয়েছেন এই সেকেন্ড টাইমের বিষয়টা। এবং তার পরবর্তীতে আমরা দেখি যে অন্য যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই সকল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করেছে বিদায় এই যুক্তি দিয়ে তারাও বন্ধ করে দিয়েছে। অন্যদিকে আমরা দেখি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম কিন্তু তারা চালু রেখেছে এবং তারাও কিন্তু এই বিষয়ে আলোচনা করতেছে রাখবে কি রাখবে না তাদের একটা জায়গা থেকে। এবং আমরা দেখি এবং একই দেশের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চালু রেখেছে এবং যে মেডিকেল বাংলাদেশের যে মেডিকেল গুলো রয়েছে সেখানেও কিন্তু দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এবং আমাদের যে অন্যান্য সরকার পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো সেখানকার অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু এখন অনেকগুলো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জায়গা দেখিয়ে তারাও সেকেন্ড টাইমটাকে বন্ধ করে দিতে চাচ্ছে। তো বন্ধুগণ আমি যে আলাপটা বলছি সেটা হচ্ছে যে এই যে সেকেন্ড টাইম এখন বন্ধ করে দিয়েছে এর ফলে আমরা শিক্ষার্থীরা আমাদের যে পরিশ্রম করে আমরা যখন কোচিং করি বাবা মার যে টাকা রক্তঘামের যে পরিশ্রমের যে টাকা সেই টাকা দিয়ে আমরা নিজেরা পড়াশোনার পাশাপাশি আজকে আপনারা দেখছেন যে বাজারে অনেক ধরনের গাইড এখানে শিক্ষা ব্যবস্থাকে টোটাল বাণিজ্যিকরণ বেসরকারীকরণ করছে, যার ফলে আমরা দেখি আজকে গাইড বই নির্ভর কোনো ধরনের ক্লাস নাই, ক্লাসে ঢুকে ঢুকে শিক্ষকরা সহ আমাদেরকে গাইড এই গাইড কিনতে হবে এই কোম্পানির এই ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছে। এবং একই সময় আমরা দেখি কোচিং সেন্টারগুলো পরীক্ষা পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় দেয় ওই সময় কোচিং সেন্টারগুলো তাদের কোচিং বাণিজ্য করার জন্য কিন্তু জায়গা থাকে এবং শিক্ষার্থীদের ক্লাসে হ্যাঁ আপনার কথাটা মোটামুটি স্পষ্ট। আপনি আপনাদের এই অবস্থাতে এখন মূলত চাচ্ছেন কি এটা যদি একটু কনসাইজলি বলেন তাহলে আমাদের সম্মানিত অতিথিদের কথা বলার সুযোগ পাবে। এইরকম একটা পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীরা গত এই যারা 20 ব্যাচে আছি 14 সালে বন্ধের পর থেকে কিন্তু প্রতি বছর কিন্তু নানা ব্যাচের শিক্ষার্থীরা সেকেন্ড টাইমের বিষয়ে কথা বলেছে, ছোট বড় বড় আন্দোলনে নেমেছে, কিন্তু আমরা 20 ব্যাচের শিক্ষার্থীরা আমাদের সাথে করোনার থেকে শুরু করে গুচ্ছ পদ্ধতির নামে আমাদের সাথে অনেক ধরনের অনিয়ম করেছে। এবং একই সাথে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারাও পূর্বের যে বহাল লেখা আমাদেরকে নানা ধরনের একটা যে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে আমাদের শিক্ষার্থীদের সাথে আমরা এক একজন একভাবে বঞ্চিত হয়েছি। আমরা বলতে চাই আমাদেরকে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে হবে। জি আপনার কথা স্পষ্ট। এ পর্যায়ে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আয়শা আক্তার আপনি ছোট করে যদি বলেন যে কথাগুলি দাউদ বলেছেন তার ব্যতিরেকে যদি আপনার কাছ থেকে কিছু বলার থাকে বা আপনার কিছু বলার থাকে সেটা বলতে পারেন। আমি প্রথমেই সবাইকে অসংখ্য ধন্যবাদ, এখানে যারা মাননীয় টিচার আছেন তাদেরকে সালাম, অনেক অনেক শুভেচ্ছা। আর যারা আমাদের পরিচয়টা বলবেন, আপনাদের সবার যখন কথা বলবেন পরিচয়টা আমি দাউদ বলেনি, আপনার পরিচয়টা বলবেন আপনি কোথা থেকে। এবং আমি আয়শা আক্তার, মোহাম্মদ আয়শা আক্তার, জেলা সিলেট। আমি হচ্ছে এবার 2020-এর স্টুডেন্ট, এইচএসসি অটো পাস দিছি, এখন হচ্ছে ভার্সিটিতে ভর্তি হব। তো আমাদের একটাই দাবি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চাই, কারণ আমাদের প্রত্যেকের একটা অটো পাস বলার সময় একটা লজ্জাবতী হাসি এসেছে আপনার মুখ থেকে, সেটা লক্ষ্য করা গেছে। এটা সত্যি, এটা কিন্তু সত্যি লজ্জাজনক, কারণ আমরা পুরো বছর প্রিপারেশন নিছি, ফুল প্রিপারেশন, পরীক্ষার 3 দিন আগে আমরা জানছি যে আমাদের অটো পাস। সো আমাদের কিছু করার নাই, যে এসএসসি থেকে আমাদের মিলাইয়া তারপর হচ্ছে দেওয়া হয়েছে, মানে আমাদের যে জিপিএটা দেওয়া হয়েছে, মানে এটা খুবই একটা লজ্জাজনক বিষয়। আমরা কিন্তু ফুল প্রিপারেশনে ছিলাম, তাও রাস্তায় বের হলে আমাদের সবাই বলছে যে অটো পাস। যাই হোক, মানলাম। তারপর হচ্ছে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। করোনা কালে যে পরিস্থিতি গেছে, মানে সবার হচ্ছে, আমি আমার জায়গা থেকে বলছি, মূলত মানে একে তো হচ্ছে সবাই একটা সমস্যা, তার মধ্যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ, এটা হচ্ছে সবার একটা স্বপ্ন। আর ছোটবেলা থেকে যদি কারো ভিতরে এই স্বপ্ন থাকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, তখন তার এই স্বপ্নটা মানে পূরণ করার জন্য যা যা করা লাগে সবকিছু করতে রাজি। তো এই করোনা কালে এত সংকটের মধ্যেও অনেকে কোচিং করছে, অনেক ধরনের বই কিনছে, যেটা আমরা করেছি। হ্যাঁ, ধরো কিছু একটার জন্য আমরা চান্স পাই না, কিন্তু আমরা একবার চান্স পাই নাই বলে যে আমরা ব্যর্থ, আমরা চান্স পাবো না, এটা কোনো মানেই হয় না। কারণ এখন হচ্ছে আমার ফ্যামিলি, আমার মতো, মানে আমি হচ্ছে সমস্ত স্টুডেন্টের উদাহরণ হয়ে বলতেছি, মানে আমি যে সমস্যাগুলো ফেস করতেছি আমার ফ্যামিলি থেকে, আমার সমাজ থেকে, মানে এরকম আরো অনেকেই ফেস করতেছে। কারণ আমাদের একটাই স্বপ্ন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, মানে পরীক্ষা দিব, পাস করবো, এটাই। এখন হচ্ছে পাইলাম না, কিন্তু আমরা যে এই যে এখন যে আমাদের ব্যর্থ বলা হয়, যে আমরা যে এখন পারতেছি না, আমরা তো ব্যর্থ না, আমরা একবার পাইনি, এখন আমাদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া হচ্ছে না কেন? এই যে ছোটবেলা থেকে আপনারা আমাদের শিখাইলেন একবার না পাইলে দেখো শতবার। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় যেটাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলা হয়, সেখানে বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু অনেকবার চান্স দেওয়া হয়, কিন্তু আমাদের কেন দেওয়া হচ্ছে না? আমাদের যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন অনেক অনেক স্টুডেন্টের আছে, আমি জানি সবার সব স্বপ্ন পূরণ হয় না, কিন্তু আমাদের তো একটা সুযোগ দেওয়া উচিত, আমরা আমাদের সুযোগটাই চাচ্ছি। আমি বিনীতভাবে আপনাদের মোটামুটি সবার টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে কেন দেওয়া হচ্ছে না, বন্ধ কেন আছে, সেটার পেছনে অবশ্যই যুক্তিযুক্ত কিছু কারণ তো অবশ্যই আছে, সেটা আমরা শুনবো আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে। আমি সরাসরি অতিথিদের প্রথম শুরু করতে চাই প্রফেসর ডক্টর
নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, আপনার কাছ থেকে, আপনি বর্তমানে সেখানে শিক্ষকতা করছেন, সবার টার্গেট তো সেখানে আছে স্যার, সবার আশা সেখানে থাকতে পারে, এমন কি হচ্ছে কিনা সেখানে থাকা অবস্থাতেও সম্ভাবনা আছে, তাও ইচ্ছাকৃতভাবে কোনো অথরিটির ইচ্ছাকৃতভাবে এভাবে সুযোগ দেওয়া হচ্ছে না বা বঞ্চিত করা হচ্ছে? আগে ছিল, এখন উঠিয়ে দেওয়া হচ্ছে, এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, নাকি যুক্তিযুক্তভাবে তাদেরকে এভাবে রাখা হয়েছে? আপনি কি মনে করেন? ধন্যবাদ সাগর। আমি আমাদের দুজন শিক্ষার্থীর বক্তব্য গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম। তাদের যে আরতি এবং সেই সঙ্গে ক্ষোভ, তা আসলে উড়িয়ে দেওয়ার মতো কোনো বিষয় নয়, ঠুনকো নয়। অবশ্যই কগনিজেন্সে নেওয়া দরকার। আমাদের এই ভর্তি বিশ্ববিদ্যালয়ে যে যজ্ঞটা, এটা নিয়ে আমাদের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি আমাদের সবাইকে সচেতন করেছেন। স্বয়ং বঙ্গভবনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল উপাচার্য মহোদয়দের আমন্ত্রণ করে চা চক্রে মিলিত হয়ে তিনি একটা ক্ল্যারিয়ন কল দিয়েছিলেন যে আমাদের শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থী এবং ভর্তি ইচ্ছুকদের অভিভাবক যারা, তাদের যেই পরিমাণ হয়রানির শিকার হতে হচ্ছিল এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে শাটল ককের মতো ঘোরাঘুরি করার মধ্য দিয়ে, তা অবর্ণনীয় একটি অবস্থা জন্ম দিয়েছে, যেটি মহামান্য রাষ্ট্রপতি এবং চ্যান্সেলর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। এবং তিনি নিরসন কল্পে আমাদের ফুড ফর থট হিসেবে বলেছেন যে ভর্তি প্রক্রিয়াটা নিয়ে হয়রানি সম্মুখীন যাতে শিক্ষার্থী এবং অভিভাবকদের না হতে, কার্যক্রম গ্রহণ করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা বাধাগ্রস্ত হয় এই অতিমারী করোনার কারণে। এবং ফলে পুরো শিক্ষা ব্যবস্থাই যেখানে রীতিমতো মুক্ত পড়েছিল এবং বিকল্প পদ্ধতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম ইত্যাদি কার্যকর করে যেই ফ্লোটা বহাল রাখার চেষ্টা হয়েছিল, সেটা অনেকটা আপনার অনভ্যাসের বসে ব্যবহৃত কপালে যে তিলক লাগানো হয় তার মতো। তো ফলে একটা বড় অংশ এর আওতার বাইরে থেকে যায়। আর যারা যতটুকু আপনার বিভিন্ন রকমের সুযোগ পেয়েছেন, সেটা তো আমরা বুঝতেই পারছি, অটো পাসের মতো বিষয়, এটা কাউকেই আসলে সন্তুষ্ট করেনি। তো ফলে এইরকম একটি পটভূমিতে গুচ্ছবদ্ধ হয়েছেন 19-21 বিশ্ববিদ্যালয় পরবর্তীতে। এবং আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো 73 অধ্যাদেশের মাধ্যমে যারা পরিচালিত, তারা যেটা করেছেন ডিসেন্ট্রালাইজ করবার একটা উদ্যোগ নিয়েছেন, অর্থাৎ বিভিন্ন বিভাগীয় শহরে আপনার ভর্তি পরীক্ষা যে কার্যক্রম, তা অ্যাডমিনিস্ট্রেট করার একটা ব্যবস্থা করেছে। কিন্তু ওই আগে আমাদের সাবেক উপাচার্য সময় আপনার যেই একবারের বেশি সুযোগ দেওয়া যাবে না, অর্থাৎ শুধুমাত্র যারা কারেন্ট স্টুডেন্ট, ভর্তি ইচ্ছুক স্টুডেন্ট, তাদেরই সুযোগ দেওয়া যাবে, আর কাউকে দেওয়া যাবে না, এই যে সিদ্ধান্তটি নিয়ে রাখা হয়েছিল, সেটা করোনা পূর্বকালীন। এবং করোনার ফলে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এটা আসলে মরার উপর খাড়ার ঘার মতো। এবং এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য আমরা আমাদের প্রয়াত সাবেক শিক্ষা উপদেষ্টা আপনার আবুল ফজল মহোদয় যেরকম দুটো ব্যাচ মার্চ করেছিলেন, অর্থাৎ 76-77 ইন্টারমিডিয়েট, আপনার স্বাধীনতা উত্তরকালে মূলত স্বাধীনতা যুদ্ধকালীন যে সংকট তৈরি হয়েছিল এবং যে সেশন জট তৈরি হয়েছিল তা থেকে উত্তরণের লক্ষ্যে সেরকম এক্সট্রাঅর্ডিনারি ব্যবস্থায় যাওয়াটা আমার ধারণা এই সংকটের নিরসন ঘটাতে সহায়তা করবে। গ্র্যাজুয়ালিস্ট অ্যাপ্রোচে গেলে খুব একটা সুবিধা হবে বলে আমার মনে হয় না, দীর্ঘসূত্রিতা ঘটতে পারে। আর দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ টু লিটল টু লেট, এরকম একটি মেজার। সুতরাং আমি ব্যক্তিগতভাবে সংহতি প্রকাশ করছি, কারণ সবারই অধিকার আছে সুযোগ লাভ করবার। সুযোগ বঞ্চিত করার মধ্যে কোনো বাহাদুরি নেই, অন্তত স্বাধীন সার্বভৌম মাত্র রাষ্ট্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয় স্যার, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় তো একই পন্থা আমি নিয়েছে। সকল বিশ্ববিদ্যালয়, 3টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে কাজ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ক্যারিয়ার শুরু করেছি, এখনো সেখানে আছি। মাঝখানে আমি অন ডেপুটেশন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ এই মুহূর্তে এই বিষয় নিয়ে কোনো ধরনের কনসিডারেশনের কোনো সুযোগ? তারপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমি ভাইস চ্যান্সেলর হিসেবে এক মেয়াদে দায়িত্ব পালন করেছি। এবং সেই দুটো দায়িত্বে থাকাকালীন সময় নানান রকমের পরীক্ষা নিরীক্ষাগুলো শুরু হয়েছে। সুতরাং আমি মনে করি আমাদের আরো সহযোগিতার সঙ্গে বিষয়গুলো বিবেচনা করতে হবে এবং বিবেচনা করে এটাকে বাস্তবায়নের সুযোগ রয়েছে কিনা, কোথায় গেলে বাস্তবায়ন হবে, এই কথা জানবার জন্য আপনার সাথে আমি আপনার কাছে আবারও 2 মিনিটের জন্য পরবর্তীকালে সবার কাছে আবারও ফিরবো। নজরুল ইসলাম খান স্যার, আজকে 3জন অতিথি রয়েছেন যারা সর্বোচ্চ লেভেলের শিক্ষার যে আমাদের সেক্টর রয়েছে, এই সেক্টরে সর্বোচ্চ লেভেলে যথেষ্ট উপযুক্ত এবং জ্ঞানী 3জন অতিথি। আপনাদের অনেক সৌভাগ্য যারা আজকে এই বিষয় নিয়ে আপনারা আমাদের কাছে অনুরোধ করেছেন, আমাদের অনুরোধ তাদের কাছে পৌঁছে তারা সানন্দে গ্রহণ করেছেন আপনাদের কথা শুনবার জন্য। আপনাদের আমি বলবো যে আপনারা অনেক সৌভাগ্যবান, আমি নিজেও সৌভাগ্যবান। যদি তাদের পরামর্শে কোনো ধরনের পরিবর্তন আসে, অবশ্যই এই বিষয় পরিবর্তনের অংশীদার হিসেবে আমাদের নিজেদেরকে আমরা গর্ববোধ করতে পারবো। নজরুল ইসলাম খান স্যার, আপনি বিষয়টা শুনেছেন, কতটুকু গুরুত্ব বহন করে আপনার কাছে? আপনি কি মনে করেন যে এই এটা পরিবর্তন প্রয়োজন কিনা? আমি শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করি না। এটার একটি কারণ হচ্ছে, তিনি এটা ঠিক যে প্রথমবার অনেকে পরীক্ষা দিল, তার অসুবিধা থাকতে পারে, আমি দেখেছি যে বাবা মা অসুস্থ বা এরকম অনেক কারণ থাকতে পারে, সেই জন্য অনেকে পরীক্ষা দিতে পারে না। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, দ্বিতীয়বার পরীক্ষা দিল, পরবর্তী বছর পরীক্ষা দিয়ে 1 বছর পরে সে ভর্তি হলো, তাহলে তার
একটা বছর নষ্ট হলো, জীবনের একটা বছর অনেক বড় বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হলে জীবন শেষ হয়ে যাবে এই ধরনের ভাবা উচিত না। আমি মনে করি যে এটা ঠিকই আছে। কেন ঠিক আছে? যে এই পরবর্তী বছর এক বছর লস দিয়ে তারপর এখানে ভর্তি হবে, এই স্কোপ থাকা উচিত না, যদিও কিছু লোক ক্ষতিগ্রস্ত হবে। দুই, আমি কয়েকটা উদাহরণ দিই। আমি লক্ষ্য করেছি সাম্প্রতিক রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম এবং কথা বলেছি, 4 বছর 5 বছরও বিসিএস পরীক্ষা দেয়, দিয়ে চান্স পায় না, 5 ইয়ার্স। তাহলে জীবন থেকে 5টা বছর তাদের নষ্ট হয়ে গেছে। আমি কয়েকজনকে বলেছি যে আপনারা 5 বছর যদি মাটি কাটতেন তাহলে তো একটা দিকে হয়ে যেত। 5 বছর আপনি ওয়েস্ট করছেন, আপনি বিয়ে করবেন কবে, ছেলে মেয়ে মানুষ করবেন কবে, আপনি দেশের জন্য কন্ট্রিবিউশন করবেন কবে, এটার কোনো মানে হয় না। আমি তো মনে করি বিসিএস এ ম্যাক্সিমাম 2 বছর, তার বেশি দেওয়া উচিত না। ঠিক একইভাবে এখানেও এটা ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি ঠিক। আমার যুক্তি হচ্ছে এই যে প্রতি বছর ধরেন, আমি যদি একটা যুক্তি ধরি যে এবার যেমন প্রায় 21 লক্ষ প্রায় ছেলে মেয়ে পাশ করলে এসএসসি, তাহলে এরা যদি থিওরিটিক্যালি ধরি প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরকম যদি চিন্তা করে, এটা তো অবশ্য কলেজে ভর্তি হবে, সবাই যদি চিন্তা করে ভালো কলেজে ভর্তি হবো নটরডেম কিংবা এসে এবং পরের বার পরীক্ষা দেবো, তাহলে এর সাথে এই ম্যান পাওয়ারের সাথে 1 বছর গুণ করে দেখেন তো কত দিন, কত সময়, কত কার্য ঘন্টা লস যায়। সুতরাং কিছু লোক ক্ষতিগ্রস্ত হবে, সেই জন্য বৃহত্তর লোককে একেবারে অলস করে বসিয়ে রাখতে হবে, এটা ঠিক না আমি মনে করি। আমি মানে মাই পয়েন্ট ইজ 1 বছর তাদের জীবন থেকে নষ্ট হবে, এটা ঠিক না। টাইম এমন কি করা যায় না স্যার, যেটা আপনি বললেন যে হ্যাঁ বিসিএস এর জন্য 2 বছর করা উচিত, এর চেয়ে বেশি না, তাদের জন্য 2বার করা উচিত, মানে একটা লিমিটেশনেই থাকুক। হয় প্রথমবারের যখন মানুষ অনেক ভুল করে, সেকেন্ড টাইম কিন্তু সেখান থেকে উত্তরণ ঘটিয়ে মোটামুটি নিজের ফেইলুরটাকেও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নিতে পারে, সেই সুযোগটা কি? আমি এটা উত্তর দিচ্ছি, এটা সঠিক না, এই দুটো তুলনা। কারণ হচ্ছে ধরুন আমি থিওরিটিক্যাল ধরলাম, একজন পাশ করলো, করে সে একটা চাকরিতে ঢুকে তারপরে সে বিসিএস করলো, কিন্তু এখানে কিন্তু 1 বছর পুরো লস, তাকে কিন্তু পরবর্তী বছর ফার্স্ট ইয়ারে ভর্তি হতে হবে। ইটস এ ডিফারেন্ট, কিন্তু এটা তুলনীয় না। এটা 2টা ছাগলের সাথে 2টা গরু যোগ দেওয়ার মতো সমান। তার পুরো 1 বছর একাডেমিক ইয়ার লস হচ্ছে। দিস ইজ অ্যাবসলিউটলি রং। ছেলেমেয়েরা যারা ভালো করতে পারে, যে রাধে সে চুলো বাঁধে, সে অন্য জায়গায় ভালো করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কিছু আহামরি বিষয় পড়ানো হয় না, শিক্ষকরা ডেফিনেটলি ভালো, এমন কিছু না যে ওখানে যাবে না। না, পাশাপাশি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় স্যার, প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু একই অবস্থা করেছে, তারা মানে অ্যাডপ্ট করেছে যে একবারের বেশি দ্বিতীয়বার নয়। তো সেক্ষেত্রে আপনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বুয়েটের কথা যদি বলেন, সেখানে সবার একটা স্বপ্ন তো থাকে স্যার, এটা তো আমার একটা, আচ্ছা এটার একটা আমি উত্তর দিই। আমি অনেক আগের থেকে বলে আসছি, আপনি ফিনল্যান্ডে এরকম আছে, যদিও কোভিড এর সময় একটু ডিফারেন্ট, কিন্তু আমি মনে করি নর্মাল টাইমে যে 10টা 11টা সাবজেক্টে পরীক্ষা হয়, নর্মাল টাইমে মার্কসের উপরে ভর্তি করা উচিত, টোটাল মার্কস। তাহলে যদি মার্কসের বিশ্বাস না থাকে, তাহলে এসএসসি এইচএসসি এই সার্টিফিকেটের উপর কোনো বিশ্বাস নেই, আস্থা নেই। আমি বললাম যে আমি ফিনল্যান্ডেও দেখেছি এরকম করে, তারপরে ভর্তি করা উচিত। আর এখন যেটা ভর্তি হয় পরীক্ষা নিয়ে, সেটা অ্যাপটিটিউড অনুযায়ী ভর্তি হতে পারে না, তার ইচ্ছা যেটা সেখানে ভর্তি হতে পারে না, তাদের ইচ্ছার বাইরে অন্য সাবজেক্ট এখন যে সিস্টেম সেখানে ভর্তি হয়। সুতরাং লাভ কি হচ্ছে, এটা তো ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। ক্রিটিক্যালি চিন্তা করলে আমি মনে করি কোনো লাভই নাই। জি স্যার, শেখ শহীদুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী, আমাদের আজকের প্রধান আকর্ষণ। সবার কথা শুনলেন, আপনার পরামর্শ অনেক গুরুত্ব বহন করে। আপনি দয়া করে বলবেন, সুদূর জেনেভা থেকে, সুইজারল্যান্ড থেকে আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন, এই শিক্ষার্থীদের কথা শুনবার জন্য রাজি হয়েছেন। আপনার কথা শুনবো, আপনি দয়া করে একটু আনমিউট করবেন প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে সাগর, আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনার এই অনুষ্ঠানে। আমি কতগুলো বিষয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে টার্সিয়ারি এডুকেশন, অর্থাৎ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারির পরে যে টার্সিয়ারি এডুকেশন, এই সিস্টেম সম্পর্কেই আমার কতগুলো প্রশ্ন সবসময় মনের মধ্যে জাগরিত আছে। যে আমাদের এই যে উচ্চশিক্ষিত লোক কত প্রয়োজন, এবং আমাদের এর বাইরে ভোকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিং এর লোক কত প্রয়োজন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখি যে এটা অনেকেরই এটা আকাঙ্ক্ষা থাকে যে এই বিশ্ববিদ্যালয়ে পড়বে, কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে তো আনলিমিটেড সিট কোনোদিন রাখা যায় না। জার্মানিতে, আপনি একটা দৃষ্টান্ত আপনাকে বলি, বর্তমান বিশ্বে অন্যতম, বর্তমান বিশ্বের নয় সাম্প্রতিক কালের আর কি, সবচেয়ে বড় বিজ্ঞানী হিসেবে আইনস্টাইনকে চিহ্নিত করা হয়। আইনস্টাইন কিন্তু জার্মানিতে পিএইচডি করার জন্য যখন অ্যাপ্লিকেশন করেছিলেন, তখন তার অ্যাপ্লিকেশন টার্ন ডাউন করে দেওয়া হয় এবং তাকে কিন্তু জার্মানির কোনো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি তে করার সুযোগ দেওয়া হয়। তখন তিনি আমেরিকা চলে যান এবং সেখানে গিয়ে তিনি পিএইচডি করেন এবং পরবর্তীতে আপনি তো জানেন যে আণবিক বোমা এবং ইত্যাদি আণবিক শক্তির আবিষ্কারে তার কি বিশাল ভূমিকা রয়েছে, যাকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হতো। তো আমি সেইভাবেই বলতে চাই যে টার্সিয়ারি এডুকেশনের ক্ষেত্রে এখানে যে অবাধিত একটা প্রতিষ্ঠানের জন্য অবাধিত সুযোগ রাখা, এটা কতটা আমার মনে হয় যে নৈতিকতা সম্মত, সেটাও একটা প্রশ্ন আছে।
স্যার এখানে মনে হয় আপনি শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের কথা বলা হয়নি, সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলি রয়েছে সেগুলিতে, যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে কোনো সময় যে কেউ ভর্তি হতে পারে, এটা একটা বড় ধরনের ব্যবধান রয়ে গেল। আপনি চিন্তা করে দেখুন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে এই ধরনের নতুন করে আইন করা আগে কিন্তু ছিল যে কেউ দ্বিতীয়বার কথা বলে, কিন্তু এখন নতুন করে দেওয়া হয়েছে। তার নতুন করে যে করা হলো, এই এখন যারা আগ্রহী দ্বিতীয়বার তাদেরকে বঞ্চিত করা হলো না কোনো একভাবে কি এরকম? না, এটা কিন্তু বঞ্চিত করার কোনো প্রশ্ন নয়। মানে এটা হলো যে তার সুযোগের যে সুযোগ তিনি পেয়েছিলেন সেই সুযোগটা হয়তো কোনো কারণে আগে যারা পেত তারা পাচ্ছে না, এই কম্পারিজনে তারা কি বঞ্চিত হচ্ছে না। এখন এই একটা মানে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের সিটের সংখ্যা যেমন সীমিত, তেমনি সব বিশ্ববিদ্যালয়ে সকল সাবজেক্টও নেই, এটাও একটা বিরাট প্রশ্ন। অতএব আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন সব বিশ্ববিদ্যালয়গুলিকেই উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি। তাহলে কিন্তু এই টেন্ডেন্সিটা, এই যে একটা প্রবণতা যে অমুক বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, আমাকে স্কুলে পড়তে হবে, আমার কলেজে পড়তে হবে, এই প্রবণতাটা চলে যাবে। এবং আমার তখন যাবে, কিন্তু এখন আপাতত তাদেরকে যারা এখন ফাইট করছে তারা বলতে হচ্ছে না যে এটা আপনি আমার কাছে যেটা আমার ব্যক্তিগত ধারণা যে একবার জায়গা দুইবার দেওয়া যেতে পারে ম্যাক্সিমাম, তার বেশি দেওয়া উচিত নয়। আর দ্বিতীয়বার হলো যে শিক্ষার্থী যাবেন যারা অবারিত ছিল, আপনি বলেছেন অবারিত একসময় ছিল, সেটাকে বন্ধ করা হয়তো একটা লিমিটেশনের মধ্যে নিয়ে যেটা দুইবার দেওয়া যেতে পারে। দুইবার দেওয়া যেতে পারে এই কারণে যে প্রথমবারে হয়তো কোনো কারণে তিনি ওই করতে পারেন না। সবাই কিন্তু পাচ্ছে, প্রথম যারা প্রস্তুতি নিচ্ছে তারাও কিন্তু একইভাবে পরের বারও পাচ্ছে, সবার জন্যই হয়ে যাচ্ছে। তবে দ্বিতীয়বারে যারা দিবেন তাদের ক্ষেত্রে আমি জনাব এনআই খানের সঙ্গে একমত যে তার যদি মেধা থাকে তিনি অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেও কিন্তু ভালো করতে পারবেন, এক নম্বর। 2 নম্বর হলো যে আমি তার এবং তার অভিভাবকদের এই কথা চিন্তা করতে বলবো যে তাদের কিন্তু একটা বছর না, শুধু একটা বছর, এবং এই একটা বছরে যেখানে তিনি পড়াশোনা করেছেন সেখানে আর একটা সিটও তার জন্য নষ্ট হবে। তিনি নিশ্চয়ই কোথাও ভর্তি হয়েছিলেন, তো সেখানে একটা সিটও তার জন্য নষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু আছে এর সঙ্গে জড়িত। তার পিতামাতার আর্থিক যে লস সেটারও প্রশ্ন আছে। অতএব আমি পরীক্ষা তো স্যার সবসময় পরীক্ষা তো নিজেকে উপস্থাপন করা, নিজেকে পরীক্ষিত করে নিজের যোগ্যতাকে করা, প্রকাশ করা, সেটাই তো আসলে পরীক্ষার বিষয়, মূল উদ্দেশ্য। সেখানে আপনি মানে এই ধরনের পরীক্ষার মধ্যে যদি এই যোগ্যতার প্রমাণের আরেকটা বা দ্বিতীয়বার সুযোগ রাখাটাকে অত বেশি, আমি সেটাই বললাম যে হয়তো দ্বিতীয়বারের সুযোগটা রাখা যেতে পারে, কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা কেন এই ধরনের একটা প্রবণতায় ভুগবো যে অমুক বিশ্ববিদ্যালয়ে আমাকে পড়তে হবে। অবশ্যই সেটা মূল বিষয়। আর দ্বিতীয়ত হলো আমাদের সরকারেরও এখানে নীতিগুলোর মধ্যে রাখা উচিত যে যেন আমরা এরকমের সব বিশ্ববিদ্যালয়গুলিকে আকর্ষণীয় করে তুলতে পারি। তাহলে কিন্তু আমাদের এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা অনেকটা কমে যাবে। যেমন ধরুন আজকে শাহজালাল বিশ্ববিদ্যালয় সিলেট, যেটা আমি শিক্ষামন্ত্রী থাকার সময় শুরু হয়েছিল, খুলনা বিশ্ববিদ্যালয়, আমরা সেখানে কিন্তু এমন কতগুলো বিষয় অন্তর্ভুক্ত করতে পেরেছিলাম যে এই বিশ্ববিদ্যালয়গুলোর কিন্তু এখন আকর্ষণ অনেক পুরনো বিশ্ববিদ্যালয়ের চাইতে বেশি। অতএব আমার মনে হয় যে আমাদের সকল বিশ্ববিদ্যালয়গুলিকেই আকর্ষণীয় করে তোলার জন্য, তাদের শিক্ষার মান উন্নত করার জন্য আমাদের কাজ করা উচিত সরকারের। এবং আমি যেটা বলবো যে এই যে শিক্ষার্থীরা যারা দ্বিতীয়বার সুযোগ চান, আমার মনে হয় কোনো কারণে প্রথমবার হয়তো একটা দুর্ঘটনা বা নানান কারণে প্রথমবারের সুযোগটা তার নষ্ট হতে পারে, দ্বিতীয়বারের একটা সুযোগ তাদের দেওয়া যেতে পারে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটা লিমিটলেস রাখা যায় না, লিমিটলেসের কথা তারাও বলছে না, তারা চাচ্ছে যে তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টুকুকে যেন তারা দ্বিতীয়বার যেন কোনো ধরনের অনুশোচনা না থাকে, যেন তাদের যে তারা পর্যায়ে এসে স্বপ্ন ভঙ্গুর না হয়। দ্বিতীয়বার হলে কি তাদের নিজেদেরকেও নিজেরা জাজমেন্ট করতে পারবে যে আমাদের ভুল ছিল, আবারও ভুল করেছে, সুতরাং আমাদের সামনে এগিয়ে যেতে হবে অন্য কোনো পন্থায়। একটা দারুণ সুযোগ তৈরি হয়। কিন্তু আপনাকে একটা ব্যাখ্যা করা উচিত যে এই 1 বছর যে সময় নষ্ট হচ্ছে, এটা সম্পর্কে আমি আপনার কাছে শুনতে চাই, সাগর সাহেবের কাছে। এইটার আপনি কি ব্যাখ্যা দেবেন? যে এটা শুধুমাত্র স্যার একটা মাইন্ডসেট তৈরি হচ্ছে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে তিনি ফ্রেশ পরীক্ষা দিচ্ছেন, তার কোনো ধারণা থাকে না, কিন্তু যিনি আগে একবার পরীক্ষা দিয়েছেন তিনি কিন্তু ট্রেন্ড জানেন কোন ধরনের প্রশ্ন আসবে। তাইলে কি একটা বৈষম্য করা হলো না? প্রথমবার যারা দিচ্ছে ফার্স্ট টাইম তাদের সাথে বৈষম্য করা হলো না? জি স্যার, এটা তো প্রশ্ন তো অবশ্যই আসে, আমরা শুনবো অন্যান্য এই 2 মিনিট করে আবার সবার কাছে আসছি। তবে স্যার আমার কাছে মনে হয় যখন কম্পিটিটিভ হবে আপনার, তার মানে এই না যে যারা কোনোভাবে এই দ্বিতীয়বারের কারণে বঞ্চিত হবে প্রথমবারের নতুন যারা, তারা তো আবারও সুযোগ পাচ্ছে একইভাবে যারা পেল দ্বিতীয়বার, একইভাবে তারাও কিন্তু পাচ্ছে। সুতরাং এখানে এই দ্বিতীয়বার সুযোগ মানে যে শুধুমাত্র বা দ্বিতীয় আগের পরীক্ষার্থীদেরকে সুযোগ দেওয়া আর নতুনরা সুযোগ পাওয়ার ব্যাপারটা তা নয়। কিন্তু আমি মনে করি এটা বঞ্চিত শব্দটি এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। রাইট, ইউ আর রাইট। আমরা বঞ্চিত ওই অর্থ বলছি না যে তাদের অধিকার থেকে বঞ্চিত, ব্যাপারটা তা নয়। আমরা হলো এভাবে বলতে পারি তাদেরকে দ্বিতীয়বার সুযোগ প্রদান করা যেতে পারে, সেটা হলো আলাদা কথা। রাইট, কিন্তু বঞ্চনার কিছু নেই, বঞ্চনার কিছু নেই। রাইট, না স্যার একদম খুবই সঠিকভাবে বলেছেন নজরুল ইসলাম স্যার। আমরা জাস্ট এই বিষয়টাকে নিয়ে ওরা যেহেতু আপত্তি তুলেছে স্যার, ওরা কিন্তু শুধুমাত্র দুজন নয়, এখানে প্রায় লক্ষ শিক্ষার্থী রয়েছে যারা ব্যাপকভাবে আন্দোলন করছে।
আমাদের কাছে এসছে যেন বিষয়টা নিয়ে কথা বলে, তারা ভিসি সাহেবের সাথে কথা বলেছেন, তারা বিভিন্ন মন্ত্রণালয়ে অ্যাপিল করেছেন, বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন। তো এই কারণে ভাবলাম যে আমরা আপনাদের পরামর্শ নিয়ে হোয়াট এভার কামস আউট, মন্দ অথবা ভালো, তবে যতক্ষণ দৌড়ায় সময় নষ্ট করছে ততক্ষণ যদি পড়ে তাহলে তাদের পরবর্তী জীবনটা শেখে আরো অনেক ভালো হবে। আর একটা বিষয় হচ্ছে কেউ চাইলেই সেটা যৌক্তিক বা দেওয়া উচিত এটা ঠিক না। কিছুদিন আগে তো ভারতে দেখেছি মেয়েরা বলেছে যে আমরা ছেলেদের হলে একসাথে থাকতে চাই, কর্তৃপক্ষ কি সেটা অ্যালাউ করবে? ভালো মন্দ বিশ্ববিদ্যালয়ে যারা আছে তারা বিবেচনা তবে স্যার বিশ্ববিদ্যালয়ের সব সিদ্ধান্ত, অথরিটি সব সিদ্ধান্ত হচ্ছে স্যার সঠিক, তাও তো ঠিক নয়। আপনি জানেন গতকালকের একটা ঘটনা আপনাকে বলি স্যার, সেটা এগ্রি করি, কিন্তু এটা স্পেসিফিক বিষয়ভিত্তিক ওই আপনি জানেন বিষয়ে। জি, আপনি জানেন যে শিক্ষা বিষয়ক অনেকগুলি সিদ্ধান্ত এই এক বছরে বহুবার চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এবং বহুবার গত বছরটা একটা অ্যাবনর্মাল সিচুয়েশন কোভিডের কারণে, রাইট, এবং এই কোভিডের কারণে যে অ্যাবনর্মাল সিচুয়েশন আমাদের মন মানসিকতা এবং শিক্ষার্থীদের মন মানসিকতা ইত্যাদি সবকিছু বিবেচনা করা প্রয়োজন আছে। কারণ এই যে পরীক্ষার্থী যারা এবার ইন্টারমিডিয়েটে যারা গত বছর ওই যে যাদেরকে অটো পাসের কথা বলা হয়ে থাকে, দেখুন চরম বিতর্ক ছিল স্যার। আমি আপনাকে এর আগে এটা নিয়েও আপনি আমার অনুষ্ঠানে এসেছিলেন, আমরা অনুষ্ঠান করেছিলাম এবং সেখানে আমরা এই কথা বলেছিলাম যে কোনো ভাবেই পরীক্ষা নেওয়া উচিত, এইভাবে করাটা ঠিক না। তো আমরা এই যে দ্বিতীয়বার ভর্তির যে সুযোগের কথা বলতেছেন, আমার মনে হয় দ্বিতীয়বার এই বিশেষ ক্ষেত্র বিবেচনায় এবছরের জন্য বা ইসের জন্য একবার দিলে এইসব আমি স্যার জাস্ট একদম ফ্রেশ একটা উদাহরণ দিচ্ছি, নজরুল ইসলাম খান স্যারের উদ্দেশ্য করে বলছি। স্যার আপনি আমলা ছিলেন এবং এখনো পর্যন্ত যথেষ্ট প্রভাব রাখেন। এনআই খান একটা আমি মনে করি যে একটা বড় প্রতিষ্ঠান। স্যার আপনাকে আমি বলছি, একটা উদাহরণ দিচ্ছি সাম্প্রতিক, মানে গত পরশু দিনের অথরিটি প্রশাসন, মানে জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল কক্সবাজারের তীরে বিচের মধ্যে একটা আপনার পার্টিকুলার একটা জায়গাকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে নারী এবং শিশুদের জন্য সংরক্ষিত স্থান। 3 ঘন্টা পর সেটাকে বাতিল করতে বাধ্য হয়েছে। তো স্যার এই কারণেই বললাম, আপনি স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। এটা আমি এগ্রি করি, কিন্তু বাংলায় একটা শব্দ আছে, একটা প্রবাদ বাক্য আছে, উদর পিণ্ডি ভূতের ঘাড়ে দেওয়া। একটা যদি ভুল করে সেটা নিয়ে আরেকটার ঘাড়ে চড়িয়ে দেওয়া। বাট ভুল তো করে স্যার, ভুল তো করে। আজকে আলোচনা থেকে সেই ভুল শুদ্ধ আমরা অবশ্যই এই ছাত্রছাত্রীরা যারা আছে তারা অবশ্যই আপনাদের কাছ থেকে শুনে তাদের মনের মতো একটা মাইন্ডসেট নতুন করে তৈরি হবে, ভালো হোক মন্দ হোক। আমি আবারও একটু শুনতে চাচ্ছি, একটু জাস্ট 2 মিনিট করে শুনবো। মাহিদুল ইসলাম দাউদ, কিছু বলবার থাকলে তাড়াতাড়ি করে বলুন। জি সাইফুল ভাই, আমি দুটো কথা বলবো। সেটা হচ্ছে, প্রথমে আমি যে নজরুল ইসলাম খান স্যারের প্রতি সম্মান রেখে বলছি, স্যার আপনি অনেকগুলো কথা বলেছেন, সেখান থেকে আপনার প্রতি আমার একটা প্রশ্ন থাকলো। সেটা হচ্ছে যে আপনি ফিনল্যান্ডে আছেন, আমাদের এখানে আমরা উচ্চ মাধ্যমিক পাশ করা পর্যন্ত 4টা পাবলিক পরীক্ষার সম্মুখীন হয়েছি, পিএসসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সম্মুখীন হয়েছি, হয়ে আমরা আজকে উচ্চশিক্ষার দ্বারা এসেছি। ফিনল্যান্ডও কি 4টা রয়েছে? আপনি ফিনল্যান্ডের উদাহরণ দিয়েছেন। এবং আরেকটা কথা বলছেন, স্যারকে কথা বলতে দিন। দাউদ অবশ্যই উইথ ভেরি রেসপেক্ট, ওনারা কোনো আপনাদের সাথে বিতর্ক করবার জন্য না, আপনারা ক্লাস 8-এ না, শুনেন সাইফুল, তাকে ইন্টারাপ্ট করলাম, সরি। ফিনল্যান্ডে ক্লাস 8-এ সারা বছর 84টা পরীক্ষা দিতে হয়। যদি আমার কথা বিশ্বাস নয় আমি কানেক্টেড করে দেবো, আমার জানা আছে, চেনা আছে। 84টা পরীক্ষা আপনি পরীক্ষা নামে ডাকেন আর অ্যাসেসমেন্ট ডাকেন, এটা ঠিক না। সুতরাং বাইরের থেকে শুনে বলা হয় বিদেশে পরীক্ষা নাই, অ্যাবসলিউটলি রং। এটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, এটাকে স্যার মানে পরীক্ষার সাথে তুলনা করার কোনো সুযোগ রয়েছে না? অ্যাসেসমেন্ট আমাদের 100 বার আছে, একই ধরনের ফিডব্যাক দেওয়া হয়, পাস ফেল কি এটাতে নির্ধারণ করে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি পরীক্ষা নাই, জি বল, আমি পরীক্ষা নাই এই বিষয়টা বলি না। আমি বলছি যে আমরা 4টা পাবলিক পরীক্ষার মুখোমুখি হয়ে এ পর্যায়ে এসেছি। এবং স্যার আপনি আরেকটা কথা বলেছেন যে মানে বিসিএস পরীক্ষার বিষয়, আপনার সেই কথার সাথে আমি বলতে চাই, বিশ্ববিদ্যালয়গুলোর কাজ কি শুধুমাত্র আমলা তৈরি করা? যদি বিশ্ববিদ্যালয়গুলোর কাজ শুধুমাত্র আমলা তৈরি করা হয়, তাহলে আপনার কথাটা আমি সত্যিকার অর্থে মানে আচ্ছা, আমলা তৈরি করা মানে কি বুঝাচ্ছেন? আমলা তৈরি করা মানে বলতে বিশ্ববিদ্যালয় হয়ে মানে চাকরির ইয়েতে যাওয়া, 1টা বছর এটা ঠিক না। মানে আপনি বুঝাচ্ছেন যে ভালো আমলা তৈরি করা না, আমলা হতে চান আপনারা, তার কারণে এই জন্য 5 বার বিসিএস পরীক্ষা দেন, এটা হচ্ছে সমস্যা। সেটা তো বিরোধিতা করছি, যে সেই জন্য আমি সবসময় বলি শিক্ষা জীবনের জন্য প্রস্তুতি এক। সেই জন্য বলি শিক্ষাকে 180 ডিগ্রি চেঞ্জ করতে হবে। কিভাবে? শিক্ষার ফোকাস চাকরি না, শিক্ষার ফোকাস এন্টারপ্রেনিয়রশিপ হতে হবে। না স্যার, সেই জায়গা থেকে ঠিক আছে, আপনার নতুন করে প্রশ্ন, স্যারের সাথে আর বিতর্ক করবার দরকার নেই। না কোনো অসুবিধা নাই সাগর, এটা করলে ভালো। তার কারণ ওরাও শিখবে কিভাবে বলতে হয়, আমিও শিখবো ওদের কাছে কিভাবে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে। কোনো অসুবিধা নাই, ও গালি দিলেও আমি রাগ করবো না। আমলাদেরকে সবাই গালি দেয়, কিন্তু আবার আমলা হতে চায়। হ্যাঁ, আমলারা হরিণের মতো, শিয়ালে কামড়ায়, সাপে কামড়ায়, বাঘে কামড়ায়, আবার কুকুরেও কামড়ায়, তেমন সবাই কামড় দিতে চায়, কিন্তু আবার ওই জিনিসই আবার সবাই হতে চায়। এটা জি, এক মিনিটে শেষ করব। আমি 1 মিনিটে শেষ করতে সাইফুল ভাই। সেটা হচ্ছে যে আমাদের যে চলমান যে দাবি, সে আমরা বারবার চাচ্ছি না, আমরা শুধুমাত্র সেকেন্ড টাইম চাচ্ছি। আমাদের এই দাবির সাথে মাননীয় শিক্ষামন্ত্রী, ইউজিসির যে অধ্যাপক, এছাড়াও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যিনি ডিন সহ আরো অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনারা আমাদের দাবির সাথে যুক্তি বলেছেন। দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায়, যেহেতু এখানকার আলোচনার মধ্যে চলে এসেছে যে ঠিক আছে, আলোচনার মধ্যে কি এসেছে সেটা আমরা সবাই জানি। এখন আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে বলুন, না হলে আপনার কাছে আমি আমাদের
জি জি, আমাদের যে ইয়েটা সেটা হচ্ছে যে আমাদের আজকে আপনারা জানেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা আমাদের যে প্রথম মাঠের কর্মসূচি সেটা দিয়েছি, আমরা মিছিল করেছি, অনেক শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল। এবং আমরা বলতে চাই পৃথিবীর ইতিহাসে আমরা একমাত্র বাঙালি জাতি যারা মায়ের ভাষার জন্য প্রাণ দিয়েছি, প্রাণ দিয়ে মায়ের ভাষা কথা বলার অধিকার কেড়ে নিয়েছি। আমরা দ্বিতীয়বার সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনে বিশ্বের কোথাও সেকেন্ড টাইমে বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে চায় শিক্ষার্থীরা, এরকম ইতিহাস নাই। আমরা প্রয়োজনে নতুন ইতিহাস সৃষ্টি করে বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিব এবং আমাদের দাবি ইচ্ছে নিয়ে আনবো। আমি আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা একমাত্র জাতি মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে, এটা সঠিক না। দক্ষিণ আফ্রিকায় স্কুলের 70 জন শিশুকে তারা গুলি করে মেরেছে, এটা মায়ের ভাষার জন্য। এবং বাংলাদেশে ভাষা আন্দোলনের জন্য যত লোক নিহত হয়েছে তার চেয়ে বেশি হয়েছে আসামে, আপনারা পড়ে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলেন স্যার। তার মানে আমরা যে এই জানি এই বিষয়টা, তাহলে কি একটু ভুল তাহলে যে ভাষা আমরা এটা বলি না, তার কারণ এটা ইমোশনের জায়গা। সুতরাং সবকিছু সংখ্যা দিয়ে তথ্য দিয়ে কিন্তু পরিমাপ করা যায় না। জানা উচিত। টার্মে বলেছে যে এটা কোথাও হয়নি, এই জন্য আমি বললাম স্কুলের 70 জনকে এট এ গো গুলি করে মারা হয়েছে, আরো অন্য লোক মারা গেছে, 700 মারা গেছে। ওই আমাদের তো মনে হয় আমাদের তো 10 জনের মতো প্রাণ যায়। শিলচরে 17 জন নিহত হয়েছে, গুলি করে মারা হয়েছে শিলচর। সেই স্টেশনের রেল স্টেশনের পুরনো নাম ছিল তখন তারাপুর, এটা আসামের। এই ভাষা আন্দোলনের সঙ্গে যে ইস্যু আর এখন এই দ্বিতীয়বার চান্সের যে ইস্যু, এই দুটোর সঙ্গে কোনো মিলই নাই। না, মিল নাই না, জাস্ট কথা বলছে, যেহেতু সে বললো, শিক্ষার্থী বললো, এইসব কথা বলে কোনো লাভ নেই। আর দ্বিতীয়ত হলো এই সব বিষয়গুলো যৌক্তিকতার সঙ্গে তুলে ধরা বড় প্রয়োজন, যতটা প্রয়োজন এই আন্দোলন সংগ্রাম করা। আমাদের দেশে যে প্রবণতা, যে এই যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি আদায়, এগুলো এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে। তার প্রবণতা তো আপনি বলছেন আন্দোলন সংগ্রাম করে দাবি আদায়, আর এখনকার প্রবণতা তো এমন হয়েছে যে আন্দোলন সংগ্রাম করলেও দাবি আদায় হয় না। একটা সময় আমরা যখন হবে না, তো হবে না এই কারণে যে আপনার এইটা যে কোনো আন্দোলনের সঙ্গেই যদি জনগণের সম্পৃক্ততা না থাকে, তাহলে সেই আন্দোলন জনগণের সম্পৃক্ততা বলতে স্যার কতজন মানুষ হলে জনগণ বলা হবে, এরপর কতজনের মানুষ জীবন গেলে মনে হবে যে আন্দোলন এটা বড় আন্দোলন, এই ধরনের একটা পরিমাপক। একটা স্বাধীন দেশে জীবন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এক নম্বর। দুই নম্বর হলো যে জনগণের একটু স্যার কথা বলছি, কথা শেষ করুন। জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন, যেরকমের তাদের কথার মধ্যে যুক্তি আছে, তাদের দাবিটা মানার কর্তৃপক্ষ আছে, তাদেরকে সেই সব জায়গায় অ্যাপ্রোচ করা দরকার। এইভাবে সংগ্রাম আন্দোলন সব ইস্যুতে এইসব সংগ্রাম, তারা অনেক জায়গায় গিয়েছে, আচ্ছা আমি আশা আক্তারের কথা শুনে একবার নাজমুল হাসান করিমুল্লাহ স্যারের কাছে গিয়ে শেষ করব। সাইফুল ভাই, আমি একটু 10 সেকেন্ড বলি। সেটা হচ্ছে স্যার, আমরা প্রথমে স্যার যেটা বলেছেন আমরা সেই প্রক্রিয়ায় গিয়েছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের কাছে গিয়েছি স্মারকলিপি নিয়ে। উনি বলেছে তোমরা প্রক্টর স্যারের কাছে যাও। প্রক্টর স্যারের কাছে যাওয়ার পরে উনি বলছে যে ভর্তি অফিসে যাও। ভর্তি অফিস থেকে আমাদের আবার প্রক্টর স্যারের রুমে পাঠিয়েছে। এরপরে আমরা রাষ্ট্রপতির কাছে গিয়ে স্মারকলিপি দিয়েছি, প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে স্মারকলিপি দিয়েছি। গত 1 মাস ধরে আমরা এই কাজগুলো করেছি। দেশের শিক্ষাবিদদেরকে নিয়ে বিভিন্ন চ্যানেলে আমরা আলোচনা এই কাজগুলো করেছি যাতে ওনারা কথা বলে, কিন্তু এই প্রক্রিয়া ওনারা কোনো ধরনের কথা বলে নাই, বরং আমাদেরকে নানাভাবে হয়রানি করতেছে, এই রুম থেকে ওইখানে যাও আমাদেরকে। এর পরবর্তীতে আজকে আমরা যখন দেওয়ালে ঠিক থেকে যাচ্ছে আমরা এই ধরনের কর্মসূচি দিচ্ছি। জি, এই কর্মসূচি অর্থহীন কর্মসূচি। হ্যাঁ, কিন্তু স্যার মানে what is the outcome and how they can get the destination? So এই যে আপনি যে কাজটা করতেছেন, এটা হইলো যৌক্তিক কর্মসূচি, একটা পাবলিক অপিনিয়ন ফর্ম করা। থ্যাংক ইউ। এভাবে আমরা চালিয়ে যাচ্ছি, এবার দেখি কতটুকু আদায় করা সম্ভব। তবে যতক্ষণ না পর্যন্ত স্যার নজরুল ইসলাম খান স্যার কনভিন্স না হবেন, কারণ ওই ফাইলটা তো ওনার কাছে, তখন স্যার আমি রিটায়ার করেছি, আমি কোনো না স্যার, আমি কথার কথা বললাম আর কি। কথার কথা মানে আপনারা এখানে তো মানে শেখ শহীদুল ইসলাম স্যার হলেন একজন রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, কিন্তু আপনি যারা আমলা রয়েছেন, আমলার কাছে তো ফাইলটা থাকে। আমি জানি স্যার, আমি জাস্ট একটা প্রতীকী কথা বললাম স্যার। জি আশা আক্তার, আপনার লাস্ট 30 সেকেন্ডে বলবেন। স্যার, আমি স্যারের প্রতি সম্মান রেখেই বলতেছি। স্যার একটু আগে যে বললেন যে আন্দোলন থেকে, দাবি আদায়ের থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমি স্যার এখানে একটা কথা বলতেছি, আপনাদেরকে সম্মান রেখেই বলতেছি। আমাদের দেশে এখন এমন পরিস্থিতি যে আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন কেন করতে হবে? আপনারা তো বলেন যে আন্দোলন করে দাবি আদায়, এটা বিশাল প্রশ্ন। এটা আলোচনা করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আপনারা স্পেসিফিক এখন আজকের বিষয়ে কোনো কথা থাকলে বলতে পারেন, আমরা প্রফেসর নাজমুল হাসান করিমুল্লাহর কাছে যাব। সেটাই আর কি বলতে চাইছিলাম। স্যার তো বললেন যে দাবি আদায়ের মাধ্যম থেকে বেরিয়ে আসতে হবে, কিন্তু আমাদের দাবিটা কিন্তু যৌক্তিক। স্যার, আমরা আপনাদের কাছে হাত জোড় করে বলতেছি, আমাদেরকে মানে এই যে করোনা পরিস্থিতিতে আমরা এমন একটা পর্যায়ে এসে পড়েছি, মানে আমরা এখানে 2 জন কথা বলতেছি কিন্তু আমাদের পিছনে হাজার হাজার স্টুডেন্ট। সো আপনারা আমাদের এই করোনা পরিস্থিতি সব দিক বিবেচনা করে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমাদের দাবিটা যেন মেনে নেন। এটা আপনাদের সবার কাছে আমাদের রিকোয়েস্ট। যাক, হাত জোর করে রিকোয়েস্ট করেছে, পরামর্শ তো এসছেই, এবং আপনার কিছু দিয়েছেন, পথ দিয়েছেন। একজন একটু অন্যভাবে বললো, 2 জন কিন্তু প্রায় আপনাদের পক্ষে আছে। আমি দেখবো আজকে আমরা লাস্ট কথা শুনবো প্রফেসর নাজমুল হাসান করিমুল্লাহ স্যার আপনার কাছে, পরবর্তীতে শেষ করবো আমি শেখ শহীদুল ইসলাম স্যারের কাছে গিয়ে। জি নজরুল খান স্যার, এনায়েত খান স্যার, আপনি অবশ্যই 2 জন যেদিকে যাচ্ছে অবশ্যই সেখানে আপনার কিছু কথা থাকতেই পারে।
সবাই আমি বরং আমলা মানুষ, এই বিষয়ের বুৎপত্তি কম। স্যার স্যার ফাইল তো আপনাদের কাছেই থাকে স্যার, প্রবলেমটা তো আপনার কনভিন্স না হলে তো সমস্যা। জি না, আমি ইউনিভার্সিটির ব্যাপারে কিন্তু ইউনিভার্সিটি তারপরেও ওখানে স্যার প্রশাসনিক তো আছে, ওখানে তো খুব আমি শিক্ষামন্ত্রী হিসেবে তো কোনোদিনই ইন্টারফেয়ার করি নাই। আপনারা ইন্টারফেয়ার করেন না বিধায় তো সমস্যা স্যার। কারণ এটা ওদের অর্ডিন্যান্স অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় 73-এর অর্ডিন্যান্স অনুযায়ী তারা সম্পূর্ণভাবে স্বায়ত্তশাসিত, সম্পূর্ণ স্বায়ত্তশাসিত। কিন্তু আমরা এই করোনাকালীন সময় অনেক সিদ্ধান্ত দেখেছি, নাজমুল হোসেন কলিমুল্লাহ স্যারও জানেন যে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যতীত অনেক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। স্বায়ত্তশাসিত আমরা জানি যে আপনার ইউনিভার্সিটি অফ গ্র্যান্ড কমিশন স্বায়ত্তশাসিত, তাদের সিদ্ধান্ত নিতে গেলে কোথায় কোথায় যেতে হয়, কার সাথে কথা বলতে হয়, এগুলো অনেক কথা আছে স্যার আপনাদের নিয়ে। আবারও পুরো শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলবো, কারণ এটা আমাদের অধিকার। ইউজিসির ব্যাপারটা আলাদা, ইউজিসি তো ওটা তো পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত স্যার, রাইট? ওটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক স্বায়ত্তশাসিত। সেখানেও কিন্তু স্যার আমরা দেখেছি, এটা আমি ইন্টারাপ্ট করছি, এটা যারা সিদ্ধান্ত নিতে পারে না তার মাজা দুর্বল। এখানে আমি তো সচিব ছিলাম, আমি তো মাজা দুর্বল কেন স্যার, কাদের কারণে? সেখানে প্রভাব তো রয়েছে। মাজা ভাঙা দুর্বল না, যারা সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত নিলে কে বাধা দেয়, তাহলে পাল্টা সিদ্ধান্ত নিলে সেটাই হবে। আমিও তো কাজ করেছি, দেখেছি। আমার সময়ও তো মন্ত্রী মহোদয় ছিলেন। আমি মনে করি পরের ঘাড়ে দোষ দেয় যারা সিদ্ধান্ত নিতে পারে না, দুর্বল যারা। এটা সিদ্ধান্ত নিলে অসুবিধা হয় না। আর একটা জিনিস হচ্ছে, বাংলাদেশে কোনটা অধিকার না সেটা বুঝতে হবে। অধিকার এবং অনধিকারের সংজ্ঞা আছে কিন্তু। দুই হচ্ছে, আর একটা বিষয় হচ্ছে যে এইসব আসলে আন্দোলন করে সময় নষ্ট করে ততক্ষণ ধরে লেখাপড়া করে, তাহলে কিন্তু ভালো একটাই লাভ হবে, নেতা হতে পারবে ভবিষ্যতে, হয়তো এমপি হয়ে যাবে, হয়তো মন্ত্রী হয়ে যাবে। ঢাকা ভার্সিটিতে স্যার তার ঘাড়ের পরে দাঁড়াবে, সেটা কোনো অসুবিধা নেই, সেটা হয়তো হবে। কিন্তু এইটা আমি কোনো কারণ বুঝি না যে ঘন্টার পরে দিনের পরে দিন আন্দোলন করে ফার্দার পরীক্ষা দিয়ে এরা দুজনেই যদি ফেল করে, তাহলে কি হবে? আমার কাছে মনে হয় স্যার, আন্দোলন তো স্যার সবাই করে না। পৃথিবীর ইতিহাসে যত অর্জন হয়েছে, কেউ না কেউ শুরু করেছে, কারো না কারো সময় অর্জিত হয়েছে, এরপর অন্যরা উপভোগ করেছে। অনেক অর্জন বহু মানুষের দুরবস্থার সৃষ্টি করেছে, এটাও একই সাথে এক্সক্লুসিভ। আমাদের সুযোগ দিয়ে দেখবেন তো আমরা। আচ্ছা ঠিক আছে, স্যারের কথা বলেছে, আমরা অবশ্যই রেসপেক্ট স্যারের কথা করেছি। জি প্রফেসর নাজমুল হোসেন কলিমুল্লাহ স্যার, আপনার কথা শুনবো। অনেক কথা শুনেছেন, এখন আপনি আপনার বিশ্ববিদ্যালয়কে সুযোগ দিবেন বা অন্য বিশ্ববিদ্যালয়ের, আপনি তো রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, অন্য বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে আপনার সরাসরি যোগাযোগ রয়েছে, কি অবস্থায় যাওয়া যেতে পারে তাদের দাবিটা নিয়ে? দেখুন, আমি সবার আলোচনা শুনেছি এবং নিজেও আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি। আমি যেটা মনে করি, যে উদাহরণটা আমি আপনাদের সামনে হাজির করেছি, আবুল ফজল মহোদয়ের সময়ের যে পদক্ষেপটি, অর্থাৎ দুটি ব্যাচ মার্চ করে, এটা কিন্তু আগেও কখনো আমাদের ইতিহাসে হয়নি, পরেও হয়নি। বিশেষ একটি কারণে, যে স্বাধীনতা যুদ্ধকালীন সময় যে পড়াশোনার ব্যাঘাত সৃষ্টি হয়েছিল, তার ফলে উদ্ভূত যে সেশন জট, সেটা নিরসনের জন্য। তো এই করোনা অতিমারিটাও কিন্তু আমাদের জীবনকালে এই ধরনের কোনো সংকট আমরা দেখিনি। এই প্রথমবারের মতো এরকম একটি আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন তৈরি হওয়ায়, সেই বিবেচনাটি মাথায় রেখে আমাদের শ্রদ্ধেয় শেখ শহীদুল ইসলাম মহোদয় যেটা বলেছেন, যে বিবেচনায় নেওয়া যেতে পারে, সুযোগ দেওয়ার একটা স্কোপ তৈরি করা যেতে পারে, সেটি কিন্তু এনায়েত খান মহোদয় যে যুক্তিগুলো হাজির করেছেন, সেগুলো কিন্তু উড়িয়ে দেওয়ার মতো না। যথেষ্ট মেরিট আছে। আমাদের মাঝামাঝি একটা জায়গা দিয়ে হাঁটা চলাফেরাটা করতে হবে, এবং সেই সঙ্গে আপনার ওই যে কুম্ভকর্ণের মতো হলে কিন্তু চলবে না, আমাদের রিসেপটিভ হতে হবে। এবং যে সেন্টিমেন্ট গুলো ব্যক্ত করেছেন, তারা কিন্তু নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় যে ট্রেডিশনাল যে অ্যাপ্রোচটা আছে, ধর্ণা ইত্যাদি, সেগুলো করেছেন। মার্কিন যে কয়েনেজ, আপনার অ্যাডভোকেসি লবিং, সেটাও কিন্তু তাদের মতো করে করবার চেষ্টা করেছেন। সুতরাং এই যে বারবার দেয়ালে কড়া নাড়ছেন তারা বা আঘাত করছেন, সেটা কগনিজেন্সে নেওয়া ভালো এবং পরিপূর্ণভাবে জায়গাটা কি সঠিক জায়গায় আছে, বা এই জায়গাতে আপনাদের সহযোগিতা করবার কোনো সুযোগ রয়েছে কিনা? নিয়মতান্ত্রিক যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু তার গেছে, তারা বলেছেন, উপাচার্য মহোদয়ের কাছে গেছেন, শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে গেছেন, ইত্যাদি। তো সেই জায়গাটায় উপাচার্য মহোদয়কে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সাহসিকতা বা ওই সুযোগ রয়েছে কিনা স্যার, এ নিয়ে একটু প্রশ্ন আছে, ছিল আপনার জায়গা থেকে শুনতে। সিস্টেমটাই এরকম। আগে তারাই তো এই সিদ্ধান্তটা নিয়েছেন, দে পার্টি টু দিস। টেকনিক্যালি স্পিকিং আমিও তো পার্টি টু দ্যাট। আমি বলেছি যে এটা আমার ব্যক্তিগত মতামত, যে আমাদের আসলে রিসেপটিভ হতে হবে। একেবারে রিজিড অবস্থায় থাকলে কিন্তু পরে বড় সংকট দেখা দিতে পারে। ধন্যবাদ। জি, অশেষ ধন্যবাদ জানাচ্ছি। জি স্যার, সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই। অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাকে সময় দিয়েছেন, সবসময় আমাদেরকে এই সংকটকালীন সময়, শিক্ষা সংকটে আপনি সবসময় আসেন, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। শেখ শহীদুল ইসলাম স্যার, আপনি সুদূর আপনার জেনেভা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন, অশেষ ধন্যবাদ জানাচ্ছি। প্রফেসর নাজমুল হোসেন কলিমুল্লাহ স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কর্তৃপক্ষ যা ভালো মনে করবে তা নেবেন। এই তথ্য যেন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, সেজন্য আপনারা আপনাদের টাইমলাইন শেয়ার করে সবার কাছে পৌঁছায় দেওয়ার